হুজুরনির প্রেমে গল্প কলমে ফারহানা ইয়াসমিন। নুসরাত মুখ থেকে আর কোনো কথা বের করার আগেই তাফরিহা বলল, তা না হয় ছাড়লাম। তুমি আগে এটা বলো, তুমি কেন তোমার হাতটা মোজা বা কাপড় দিয়ে ঢাকা ছাড়াই পর্দার ভিতরে দিলে? তুমি কি জানো না এটা নিষেধ? নুসরাত তার কথায় একটু ভয় পেলেও তাকে বুঝতে না দিয়ে বলল, তাতে তোমার কি সমস্যা? তার জবাবদিহি না হয় আমিই করব। এতে তোমার নাক গলানোর কোনো প্রয়োজন নেই। তাফরিহা বলল, তুমি বোধহয় ভুলে গেছো পর্দার আড়ালে থাকা পুরুষটা আমার স্বামী, তাই জবাবদিহিতা আগে আমাকেই দিতে হবে। নুসরাত ব্যঙ্গ করে বলল, ও আচ্ছা, এই তাহলে আসল ব্যাপার। মাহমুদ হুজুর তোমার স্বামী, তাই বলে তোমার বলছে? তোমার কি ভয় হচ্ছে আমার সুন্দর হাত দেখে হুজুর আমার প্রতি আকর্ষিত হয়ে যাবেন? তাফরিহা নিজের রাগকে নিযন্ত্রণ করে নিম্ন স্বরে বলল, আমার মনে হয় তুমি এবার একটু বেশিই বলে ফেলছ। ফারিহা যখন বুঝতে পারল তাদের মাঝে তর্ক বিতর্ক আরও বেড়ে উঠবে, তাদেরকে উদ্দেশ্য করে বলল, এবার থামবি তোরা। তোদের উচ্চকণ্ঠে অনেকজন জড়ো হয়ে গেছে। তাফরিহা, আমার সাথে চল, এখানে আর এক মুহূর্ত না। তাফরিহার হাতটা শক্ত করে ধরে বলল ফারিহা। নুসরাত তার মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, আজব ব্যাপার। গাড়িতে বিরাজ করছে সম্পূর্ণ নিস্তব্ধতা। একটু পর মাহমুদ নিশ্চুপতা কাটিয়ে বলল, কিছু কি হয়েছে? তোমাকে এমন গম্ভীর মনে হচ্ছে কেন? ভালো কথা, খাবারটা কি খেয়েছিলে? তাফরিহা গম্ভীর স্বরে উত্তর দিল, না খাইনি, আপনার প্রিয় ছাত্রীর জন্য রেখে এসেছি। মাহমুদ অবাক ভঙ্গিতে বলল, মানে? খাওনি কেন? আমার প্রিয় ছাত্রীটাকে শুনি। তাফরিহা বিরক্তিতে চো শব্দ উচ্চারণ করার মতো করল। তারপর বলল, এখন আমার কোনো কথা বলতে ইচ্ছে করছে না, অনুগ্রহ করে একটু চুপ থাকতে দিন আমাকে। মাহমুদ বিটবিট করে বলল, শুনেছি ভদ্র মেয়েদের রাগ একটু বেশি হয়, তার জলজ্জান্ত উদাহরণ এখন আমার সামনেই বসে। মাহমুদ আর কথা বাড়াল না। সে হয়তো তাফরিহার অভিমান কিছুটা আঁচু করতে পেরেছে। তাফরিহার অভিমানের ভয়ে সূর্য যেন জলদি মুখ লুকিয়েছে। আকাশ তার নীলা আভার সৌন্দর্য লুকিয়ে জাগিয়ে তুলেছে অন্ধকার রাত্রি। রাতে খাবারের পর তাফরিহা আনমনে দাঁড়িয়ে আছে বারান্দায়। মনে হচ্ছে তার দৃষ্টি আকাশে তাকিয়ে কি যেন খুঁজছে, কিন্তু কিছুতেই তার নজরে তা ধরা দিচ্ছে না। অভিমানের রাশ এখনো কাটেনি। মাহমুদ তাফরিহাকে সন্ধ্যায় গোসল করে নামাজ পড়তে দেখে নিশ্চিত হল আল্লাহর দেওয়া ছুটি তার এবার শেষ। তাফরিহার চুলগুলো এখনো ভেজা। মাহমুদ তাফরিহার একাকিত্বকে ঠেলে দিয়ে তার কোমরে আলতোভাবে হাত গলিয়ে দেয়। তাফরিহার শরীর শিউরে ওঠে। মাহমুদ তাফরিহার কাঁধে তার থুতনি রেখে বলে, শুনলাম নুসরাতের সাথে মাদ্রাসায় তোমার তর্ক হয়েছে। তোমার দ্বারা কিন্তু এটা আশা করা যায় না। বেশ নিরাশ করলে আমায় তুমি। তাফরিহা মাহমুদের কাছ থেকে জোর করে ছাড়া পাওয়ার চেষ্টা করতে করতে বলল, ঠিক আছে, আর কোনোদিন আপনার নিরাশ হওয়া লাগবে না। আমি আর কখনোই আপনার কোনো বিষয়ে নাক গলাব না। আর এই খবর আপনি কোথায় পেলেন? নুসরাত বলেছে। মাহমুদ বলল, আমার প্রিয় হুররাম, আমি মাদ্রাসার নায়েবে মুহতামিম। এতটুকু খবর তো আমার কানে আসারই কথা, তাই না? নুসরাত বলতে যাবে কোন দুঃখে, তুমি তো বেশ হিংসুটে। এতটুকু বিষয়ে এত অভিমান? তুমি আমাকে এত ভালোবেসে ফেলেছ? তাফরিহার চেহারায় রক্তিম আভা, তবুও সে নিচু কণ্ঠে বলল, কোনো নারী তার স্বামীকে ভালোবাসুক বা নাই বাসুক, কিন্তু অন্য কোনো নারী তার স্বামীর ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে, এটা কখনোই সেই নারী সহ্য করতে পারে না। মাহমুদ বলল, বাহ, তুমি তো বেশ কুচিয়ে কথা বলতে পারো। আমি কিন্তু তোমাকে এতটাও চালাক ভাবিনি। তাফরিহা বলল, আপনি এত শক্ত করে ধরেছেন কেন? মাহমুদ বলল, যদি পালিয়ে যাও। আচ্ছা বলো তো, তোমার চুলে কি ব্যবহার করো? তাফরিহা বলল, কেন, আপনি যে তেল আর যে শ্যাম্পু এনে দিয়েছেন তাই, আর আমি তো আজ শ্যাম্পু করিনি। বিশেষ দ্রব্য দিয়ে ফরজ গোসলের জন্য যে শ্যাম্পু করে মাথা ধুতেই হবে এটার কোনো ভিত্তি নেই। প্রত্যেকটা চুলের গোড়ায় শুধু পানি পৌঁছানোই শর্ত। মাহমুদ বলল, না, এটা কোনো তেল বা শ্যাম্পুর ঘ্রাণ নয়, একটা স্নিগ্ধ মিষ্টি সুগন্ধ। মাহমুদ তার মুখশ্রী তাফরিহার চুলের ভেতর দিয়ে বলল, যা আমায় মাতল করে তুলে। শোনো প্রেয়সী, তোমার চুলের ভাজে শুধু আমার মুখটাই সাজে।
তাফরিহা লজ্জায় তার মাথা নিচু করে ফেলল। কথায় কথায় তার সমস্ত অভিমান কোথায় যে উবে গেল সে নিজেও টের পায়নি। মাহমুদ বলল, একটা আবদার করি। তাফরিহা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তুমি শাড়ি পরে আসতে পারবে? তোমাকে শাড়িতে বেশ জান্নাতি হুর লাগে। তাফরিহা বলল, এখন? মাহমুদ বলল, হুম। এটা আদেশ নয়, অনুরোধ। তাফরিহা আর কিছু না বলে শাড়ি নিয়ে চলে গেল পাল্টাতে। কারণ সে জানে স্বামীর অনুরোধ বড় আদেশের চেয়ে আর কিছু নয়। তাফরিহা শাড়িতে নিজেকে সুসজ্জিত করে তোলে তার মাহরাম পুরুষের সন্তুষ্টির উদ্দেশ্যে। মাহমুদ তাফরিহার পাশে দাঁড়ায়। আয়নায় মাহমুদকে দেখে তার দিকে ঘুরে দাঁড়াতেই মাহমুদ তাফরিহাকে তার বুকে জড়িয়ে নেয়। তাফরিহা এতে কিছুটা অপ্রস্তুত হলেও সে কিছু বলে না। যেন তার মাহরাম পুরুষের ছোঁয়ায় সে পাথর হয়ে গেছে। মাহমুদ তাফরিহার ঘাট থেকে অবাধ্য চুলগুলোকে সরিয়ে তার অধর ছুঁয়ে দেয়। তাফরিহার অনুভব হয় কেউ যেন তার ঘাড়ে আলতোভাবে চিমটি কাটছে। অজানা এক অনুভূতিতে তার হৃদয়ের স্পন্দন দ্বিগুণ বেড়ে যায়। মাহমুদ তার মুখ তাফরিহার কানের কাছে নিয়ে ফিসফিসিয়ে বলল, বিয়ে হয়েছে আজ 25 দিন, এখন পর্যন্ত বুটাকে নিজের করে পেলাম না। আজ নিষিদ্ধ ইচ্ছাটা বারবার জেগে উঠছে। ভীষণ ইচ্ছে করছে তোমাকে নিজের করে পেতে। তাফরিহা লজ্জায় তার চোখের কপাট বন্ধ করে নেয়। মাহমুদ তাফরিহাকে পালঙ্কে বসিয়ে দেয়। তারপর সে হাঁটু গেড়ে নিচে বসে এক দৃষ্টিতে তাফরিহার দিকে তাকিয়ে থাকে। তাফরিহা কিছুতেই উপরে তাকাতে পারছে না। কিছুক্ষণ নিস্তব্ধতার পর মাহমুদ বলল, লজ্জা পাচ্ছ? তা তো পাবেই, তবে আজ তোমায় ছাড়ছি না। মাহমুদ উঠে তাফরিহার কাছে আসতেই কানে এলো দরজায় জোরে টোকা দেওয়ার আওয়াজ। মাহমুদ বিরক্তিতে চো শব্দ উচ্চারণ করার পর চলে গেল দরজা খুলতে। দরজা খুলতেই দেখে তার মা সাহেরা বেগম চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছেন। মাহমুদ কিছু বলার আগেই সে বলে উঠল, শীঘ্রই তোকে মাইশার বাড়িতে যেতে হবে, তোর ভাগ্নি আয়েশা ভীষণ অসুস্থ, জ্বরে জ্ঞান হারিয়েছে। মাজিদ দেশের বাইরে, তা তো জানিস। এক্ষুনি হসপিটালে নিয়ে যা। মাহমুদ চিন্তিত গলায় বলল, কি বলো, কখন হলো এমন? গতকাল ও কথা হয়েছিল মাইশার সাথে, কিছু তো বলল না। সাহেরা বলল, হঠাৎ আজকে সকালেই নাকি জ্বর এসেছে, এখন এই অবস্থা। আর কথা না বাড়িয়ে যা এক্ষুনি। তাফরিহা পাশ থেকে বলল, আম্মা আমিও যাব? আপু একা পারবেন সামলাতে? সাহেরা বলল, না মা, তোমার যাওয়া লাগবে না, মাহমুদ আছে তো, ও দেখে নেবে। তুমি আমার সাথে বাসায় থাকো। মাহমুদ পাঞ্জাবিটা পরে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। তাফরিহা মাহমুদকে বিদায় দিয়ে দরজা লাগানোর জন্য দাঁড়িয়ে থাকল। দরজার বাইরে গিয়ে মাহমুদ তাফরিহার দিকে অসহায় ভঙ্গিতে তাকিয়ে বলল, আমার সাথেই কেন এমন হয়? তাফরিহা মুখ লুকিয়ে হাসছে। তাফরিহা সালাম দিয়ে দরজাটা লাগাতে যাবে, তখনই মাহমুদ পেছন ঘুরে বলল, এই শোনো। তাফরিহা দরজা আলগা করে মুখ বের করে বলল, কিছু বলবেন? তাফরিহা কিছু বুঝে ওঠার আগেই মাহমুদ তাফরিহার গালে তার অধর ছুঁয়ে দেয় আর বলে, কাল কিন্তু তৈরি থেকো। তাফরিহা অপ্রত্যাশিত হলেও মৃদু হেসে বলে, এখন আপনি যান। তো বন্ধুরা, গল্পটি কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। আর এই রকম সুন্দর সুন্দর গল্পের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন।